জিলাপি দিও না, পাগলি তিতা মিঠা বোঝে না, তিতা মিঠা বোঝে না, পাগলির জিলাপি দিও না। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই দেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, অথবা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন। আজকে আমরা আধুনিক যুগের চতুর্থ ক্লাসটা করব। বাংলা সাহিত্যের আধুনিক যুগের চতুর্থ যে ক্লাসটা আমাদের বাকি আছে, আজকে আমরা সেই ক্লাসটা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আশা করতেছি আপনারাও প্রত্যেকেই ভালো আছেন। অল ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। প্রথমেই যে লেখকটা নিয়ে আজকে আমরা জানবো, সিরিয়ালি আমি বই থেকে শেষ করব, একটা বই থেকে আগাচ্ছিলাম। দিলারা হাশেম। দিলারা হাশেম, প্রথমে যে লেখকটি নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে দিলারা হাশেম। সবাই খাতা কলম নিয়ে সাথে নিয়ে বসে যান, প্রত্যেকেই খাতা কলম সাথে নিয়ে বসে যান, একটু দাগ দিয়ে ফেলেন। দিলারা হাশেম। দিলারা হাশেম থেকে ওনার কিছু উপন্যাসের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। ঘর মন জানালা। ঘর মন জানালা এই উপন্যাসের নাম একটু লিখে ফেলেন বা দাগ দিয়ে ফেলেন। ঘর মন জানালা নাগরিক জীবনের চিত্র নিয়ে লেখা, নাগরিক জীবনের চিত্র নিয়ে লেখা একটা উপন্যাস, ঘর মন জানালা। এই নামটা মনে রাখতে পারেন। আরেকটা নাম মনে রাখতে পারেন, আমলকির মৌ। আমলকির মৌ, হ্যাঁ, মনোসমীক্ষণমূলক মানে মনোসমীক্ষণ ধর্মী এক ধরনের উপন্যাস, সেটা হচ্ছে আমলকির মৌ। এই দুইটা নাম বিশেষত পরীক্ষায় আসার মতন। একটা হচ্ছে আমলকির মৌ, আর একটা হচ্ছে ঘর মন জানালা। ঘর মন জানালা এই নামগুলো মনে রাখতে পারেন। এরপরে আমরা আসি রাজিয়া খান। রাজিয়া খান, ওনার ক্ষেত্রে ওনারও দুই একটা উপন্যাসের নামে মূলত আমরা মনে রাখার চেষ্টা করব। বটতলার উপন্যাস নামে ওনার একটা লেখা আছে, একটা উপন্যাস আছে। নাম কি? বটতলার উপন্যাস। বটতলার উপন্যাস দেশ বিভাগের প্রেক্ষাপট নিয়ে রচিত বটতলার উপন্যাস। আর পাশে যদি আপনারা বিগত বছরের প্রশ্নের মধ্যে একটা যেটা পান সেটা চাইলে মনে রাখতে পারেন। মূলত এটা মনে রাখবেন একটাই, হ্যাঁ, শওকত আলী। শওকত আলী, ওনার পরিচিতি প্রদোষে প্রাকৃত জন এই সাহিত্যকর্মের জন্য তিনি পরিচিত। এবং হ্যাঁ, ওনার এই খ্যাত সাহিত্যিক মানে ওনার একটা উপাধি হচ্ছে এটা, প্রদোষে প্রাকৃত জন। এটা ওনার লেখা একটা বিখ্যাত উপন্যাস, এটা পরীক্ষায় সবচেয়ে আসে। প্রদোষে প্রাকৃত জন, প্রদোষে প্রাকৃত জন। তারপরে আরো কিছু উপন্যাস ওনার আছে যেগুলো পরীক্ষায় আসার মতন বা আসে। কুলাই কালস্রোত। কুলাই কালস্রোত, হ্যাঁ, কুলাই কালস্রোত। ওয়ারিশ। ওয়ারিশ। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে, সেটা নাম হচ্ছে যাত্রা। যাত্রা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। পাশাপাশি বললাম প্রদোষে প্রাকৃত জন, যেটার জন্য তিনি বিখ্যাত। কুলাই কালস্রোত, ওয়ারিশ। পাশাপাশি আরেকটা তার ওনার লেখা প্রথম উপন্যাসের নামটা চাইলে মনে রাখতে পারেন, পিঙ্গল আকাশ। ওনার লেখা প্রথম উপন্যাসের নাম হচ্ছে পিঙ্গল আকাশ। এই কয়েকটি উপন্যাসের নাম মনে রাখলেই চলবে শওকত আলীর ক্ষেত্রে, হ্যাঁ। এরপর আসি ডক্টর আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। হ্যাঁ, এটা মনে রাখতে পারেন। ওনার ক্ষেত্রে ওনার আত্মজীবনী বা স্মৃতি কথা একটা আছে, কাল নিরবধি। এই নামটা মনে রাখবেন, কাল নিরবধি। হ্যাঁ, আত্মজীবনী বা স্মৃতি কথা একটা আছে, কাল নিরবধি। এই নামটা মনে রাখতে পারেন। আর গবেষণা গ্রন্থের ক্ষেত্রে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। আর আরেকটা মনে রাখবেন, স্বরূপের সন্ধানে। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে। এই ডক্টর আনিসুজ্জামানের ক্ষেত্রে এই তথ্যগুলোই মূলত পরীক্ষায় আসে। এরপরে যে রাইটারটা আমরা পড়বো, দেখেন এগুলো খুবই ছোট ছোট, কিন্তু আমি একটা, কোনোটার ক্ষেত্রে দুইটা, কোনোটার ক্ষেত্রে তিনটা, এরকম এমসিকিউ মনে রাখার জন্য বলতেছি। এগুলো থেকে, এই রাইটারগুলো থেকে তুলনামূলক প্রশ্ন কম কম আসলে এই জায়গাগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, হ্যাঁ। এরপরে আমরা আসি হচ্ছে হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক, ওনার বেশ কিছু গল্প গ্রন্থের নাম পরীক্ষায় আসার মতন, যেমন আত্মজা ও একটি করবী গাছ। আত্মজা ও একটি করবী গাছ। তারপরে হচ্ছে নামহীন গোত্রহীন, এটা পরীক্ষায় প্রায় আসে, হ্যাঁ।
নামহীন গোত্রহীন, এটা পরীক্ষায় আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা লেখা আছে স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপটে, জীবন ঘষে আগুন, জীবন ঘষে আগুন। মূলত আত্মজাও একটি করবিগাস, আর বিশেষত নামহীন গোত্রহীন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আর ওনার উপন্যাস আছে কয়েকটা, এর মধ্যে পরীক্ষায় খুব আসে একটা উপন্যাসের নাম, সেটা হচ্ছে দেশ বিভাগের কাহিনী নিয়ে রচিত উপন্যাসটা, সেটার নাম হচ্ছে আগুন পাখি। ওনার এই তথ্যটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, আগুন পাখি। হ্যাঁ, আগুন পাখি উপন্যাসটা লিখেছেন কে? হাসান আজিজুল হক, বা হাসান আজিজুল হকের লেখা উপন্যাস নিচের কোনটি? সেটা হচ্ছে আগুন পাখি। আরেকটা নাম মনে রাখতে পারেন, সাবিত্রী উপাখ্যান। সাবিত্রী উপাখ্যান, আগুন পাখি, এইগুলো হচ্ছে ওনার লেখা উপন্যাস। আর গল্প গ্রন্থের ক্ষেত্রে যেগুলো আগে বললাম, আত্মজা ও একটি করবিগাস, নামহীন গোত্রহীন, বিশেষ করে এই দুইটা। এরপরে আসি আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন উনি মূলত নাটকের জন্য বিখ্যাত। ওনার কিছু নাটকের নাম লিখতে পারেন, সুবচন নির্বাসনে, সুবচন নির্বাসনে, এখনো কৃতদাস, এখনো কৃতদাস, কোকিলারা, কোকিলারা, আমি এভাবে মনে রেখেছিলাম, সুবচন নির্বাসনে, কোকিলারা, এখনো কৃতদাস, এইভাবে একবারে মুখের সাথে লাগাই পড়ছিলাম, পরে অপশন দেখলেই মনে হয়ে যায়। সুবচন নির্বাসনে, কোকিলারা, এখনো কৃতদাস, এই কয়েকটা নাম দেখতে পারেন, পরীক্ষায় খুব বেশি একটা আসে না। এরপরে আসি হচ্ছে আমরা শহীদ কাদরী। শহীদ কাদরী, হ্যাঁ, ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে উত্তরাধিকার, উত্তরাধিকার। আরেকটা নাম মনে রাখতে পারেন, সেটা হচ্ছে তোমাকে অভিবাদন প্রিয়তমা, এগুলো কাব্যগ্রন্থের নাম। হ্যাঁ, তোমাকে অভিবাদন প্রিয়তমা আর হচ্ছে উত্তরাধিকার, এইগুলোই পরীক্ষায় এর আগে একবার দুইবার আসতে দেখা গেছে। এটা গেল হচ্ছে শহীদ কাদরী। এরপরে আমরা আসি রফিক আজাদ। রফিক আজাদ, ওনার ক্ষেত্রে একটা নাম পরীক্ষায় আসে মাঝে মাঝে, চুনিয়া আমার আর্কেডিয়া, এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, চুনিয়া আমার আর্কেডিয়া, চুনিয়া আমার আর্কেডিয়া, এটা ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ, এই নামটা মনে রাখতে পারে। আচ্ছা, আরেকটা নাম, এগুলো পরীক্ষায় আসে না, তারপরেও এটা একটু বলতে ভাল লাগে, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি। হ্যাঁ, এটাই ভালো মনে থাকবে, যদিও পরীক্ষায় আসে না। এরপরে আসে আখতারুজ্জামান ইলিয়াস। এটা ইনি কিন্তু ওই যে 25 জনের মধ্যে বা 27 জনের মধ্যে একজনকে বলেছিলাম, আখতারুজ্জামান ইলিয়াস। ওনার ক্ষেত্রে ওনার দুইটা উপন্যাসের নাম পরীক্ষায় খুব আসে, একটা হচ্ছে চিলে কোঠার সেপাই, একটা হচ্ছে খোয়াবনামা। চিলে কোঠার সেপাই এবং হচ্ছে খোয়াবনামা, এই দুইটা উপন্যাস খুবই আসে। চিলে কোঠার সেপাই, এটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত উপন্যাস, এবং এই উপন্যাসের প্রেক্ষাপট বা পটভূমি হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান, বাংলাদেশে 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয় সেটার প্রেক্ষাপট। প্রত্যেকেই এই চিলেকোঠার সেপাই এই উপন্যাসটার প্রেক্ষাপটটা, এই উপন্যাসের কাহিনী, চরিত্র, উক্তি, এইগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। চিলেকোঠার সেপাই। আরেকটা বিখ্যাত উপন্যাস নাম হচ্ছে খোয়াবনামা। হ্যাঁ, এই উপন্যাসটাও বেশ কিছু তৎকালীন সময়ের প্রেক্ষাপট নিয়ে রচিত, এই উপন্যাসটার উপযোগ্য বিষয় প্রত্যেকে জানার চেষ্টা করবেন, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস। গল্পগ্রন্থ, ওনার লেখা গল্পগ্রন্থের নামগুলো পরীক্ষায় আসে, দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত, এইটা ওনার প্রথম গল্পগ্রন্থ। হ্যাঁ, এখানে 4টা গল্পের মধ্যে একটা আছে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত, সেটা নাম হচ্ছে মিলির হাতে স্টেন গান, মানে গল্পগ্রন্থটার নাম হচ্ছে কি বললাম, দুধে ভাতে উৎপাত। এই গল্পগ্রন্থের অন্তর্গত যে 4টা গল্প আছে, এর মধ্যে একটা খুবই বিখ্যাত, সেটার নাম হচ্ছে মিলির হাতে স্টেন গান। হ্যাঁ, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী যে বাংলাদেশের চিত্রটা, সেটা এখানে ফুটে উঠেছে। তারপরে উনার আরেকটা আছে অন্য ঘরে অন্য স্বর, এই নামটা দেখতে পারেন, মূলত যে দুধে ভাতে উৎপাত, এটা পরীক্ষায় প্রায় আসে। দোজখের ওম নামে একটা আছে, দোজখের ওম, দোজখের ওম। আরেকটা আছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই নামগুলো দেখবেন। হ্যাঁ, এই নামগুলো দেখবেন, বিশেষ করে দুধে ভাতে উৎপাত, দোজখের ওম, এইগুলো পরীক্ষায় আসার মতন। এবারে আসি, এগুলো গেল হচ্ছে তার গল্প গ্রন্থ। এবার এই গল্প গ্রন্থের অন্তর্গত বেশ কিছু গল্পের নাম আমরা আবার জানার চেষ্টা করব। একটু আগে আমরা বললাম মিলির হাতে স্টেন গান, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ, রেইনকোট, রেইনকোট। হ্যাঁ, রেইনকোট, মিলির হাতে স্টেন গান, এই দুটাই মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ঘুরে ফিরে এই দুটাই আসে। আরো দুই একটা চাইলে আপনারা পড়তে পারেন, নিরুদ্দেশ যাত্রা, অপঘাত। হ্যাঁ, এই নামগুলো চাইলে দেখতে পারেন। আচ্ছা, ওনার ক্ষেত্রে প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু। দেখেন, আমরা গত কয়েকটা ক্লাসে বলেছিলাম, যখনই সংস্কৃত নামটা আসবেন তখন বিষয়গুলো কিভাবে পড়বেন। হ্যাঁ, তখনই কিন্তু একটা কনফিউশন চলে আসতে পারে। তো সংস্কৃত যত নাম ছিল সবগুলোকে একত্র করে পড়ার চেষ্টা করবেন, এক জায়গায় করবেন। সংস্কৃতের ভাঙা সেতু, এখন যেটা আমরা পড়ছি, এটা মূলত একটা প্রবন্ধ, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, লিখেছেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। এরপরে আমরা আসি আহমদ ছফা। আহমদ ছফা, আহমদ ছফার ক্ষেত্রে যেটা মনে রাখবেন, ওনার লেখা উপন্যাসের নামগুলো মনে রাখতে পারেন। আহমদ ছফার উপন্যাসের নামগুলো মনে রাখতে পারেন। হ্যাঁ,
আমি কয়েকটা বলি। সূর্য তুমি সাথী, সূর্য তুমি সাথী, এটা যদিও বা পরীক্ষায় খুব বেশি একটা আসে না। গাভী বৃত্তান্ত, এটা মনে রাখবেন, গাভী বৃত্তান্ত। তারপর হচ্ছে ওঙ্কার, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ ওঙ্কার এটা খুবই গুরুত্বপূর্ণ। আইয়ুব শাসনের যে কালো অধ্যায় বা তৎকালীন আইয়ুব শাসনের যে কালো চিত্রটা ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে, ওঙ্কার। তারপরে মরণ বিলাস, মরণ বিলাস, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। বিশেষ করে গাভী বৃত্তান্ত, ওঙ্কার, মরণ বিলাস, এই নামগুলো ভালোভাবে মনে রাখবেন। ওনার প্রবন্ধ গ্রন্থে আসি। প্রবন্ধ গ্রন্থের ক্ষেত্রে জাগ্রত বাংলাদেশ, যেটা স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ, যদিও পরীক্ষায় খুব একটা আসে না। যদ্যপি আমার গুরু, এইটা আবার পরীক্ষায় আসে, যদ্যপি আমার গুরু, অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা, হ্যাঁ ওনাকে নিয়ে লেখা এই প্রবন্ধ গ্রন্থটার নাম হচ্ছে যদ্যপি আমার গুরু। আরেকটা নাম মনে রাখতে পারেন, ভাষা এবং সাহিত্য বিষয়ক লেখা, হ্যাঁ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। ভাষা এবং সাহিত্য ভিত্তিক ওনার আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, হ্যাঁ এই নামটা মনে রাখতে পারেন। এরপরে আমরা আসি হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, ওনার ক্ষেত্রে পরিচিতিটা, হ্যাঁ যে উপাধিটা আছে কবিদের কবি নামে পরিচিত, এটা মনে রাখবেন। এবং ইংরেজি সাহিত্যে আমরা পড়েছিলাম কবিদের কবি বা পোয়েট অফ পোয়েটস বা প্রিন্স অফ পোয়েটস নামে যিনি পরিচিত তিনি হচ্ছেন এডমন্ড স্পেন্সার, হ্যাঁ। আচ্ছা, ওনার অনেক লেখা আছে, এর মধ্যে প্রথমে আসে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলোর মধ্যে কিছু কাব্যগ্রন্থের নাম আমি বলবো, অনেকগুলো আছে আপনারা চাইলে দেখতে পারেন, তবে যে কয়েকটা বলবো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। প্রেমাংশুর রক্ত চাই, ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নামটা হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, প্রেমাংশুর রক্ত চাই। না প্রেমিক না বিপ্লবী, হ্যাঁ এটা দাগ দেন, না প্রেমিক না বিপ্লবী। তারপরে হচ্ছে ইস্করা নামে ওনার একটা রাজনৈতিক কবিতা আছে, ইস্করা। তারপরে বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলার জল, এটা আবার পড়ার সময় খেয়াল করতে হবে। এই নামেরই আরেকটা সাহিত্যকর্ম আছে যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মাটি বাংলার জল, হ্যাঁ। চাষাভূষার কাব্য, গতকাল আমরা বলেছিলাম, হ্যাঁ চাষাভূষার কাব্য, তারপরে আনন্দ বেদনার কাব্য, দিবারাত্রির কাব্য, সবগুলো কিন্তু গতকাল ব্যাখ্যা করেছিলাম। এর মধ্যে চাষাভূষার কাব্য যেটা কাব্যগ্রন্থটা, এটা লিখেছে নির্মলেন্দু গুণ। তারপরে মুজিব লেনিন ইন্দিরা, মুজিব লেনিন ইন্দিরা, হ্যাঁ এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন। মুজিব লেনিন ইন্দিরা, চাষাভূষার কাব্য, এগুলা পরীক্ষায় মাঝে মাঝে আসে। বিখ্যাত কবিতা, উনার এই দুইটা কবিতার নাম আমি বলছি, দুইটা পরীক্ষায় কিন্তু খুব আসে। একটা হচ্ছে হুলিয়া, কবিতার নাম হচ্ছে হুলিয়া। আগে যেগুলো বলছিলাম সেগুলো কাব্যগ্রন্থ, কবিতার ক্ষেত্রে পড়বেন হুলিয়া। আর হচ্ছে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। এরপরে আমরা আসি, ওনার ভ্রমণ কাহিনী কিছু চাইলে পড়তে পারেন। ভলগার তীরে গিন্সবার্গের সঙ্গে আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, আমি এগুলো মিল করে করে এভাবেই মনে রাখার চেষ্টা করেছিলাম। ভলগার তীরে, ভলগার তীরে গিন্সবার্গের সঙ্গে আমেরিকায় জুয়া খেলার স্মৃতি, এগুলো দেখতে পারেন। বিশেষ করে দুই একটা যদি বিগত বছরে আসে সেইটা মূলত মনে রাখার চেষ্টা করবেন, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। আত্মজীবনীমূলক লেখার মধ্যে আছে আমার ছেলেবেলা, আমার ছেলেবেলা, এরকম আবার কয়েকটা লেখা আছে, শুধু ছেলেবেলা, আবার আমার ছেলেবেলা নামেই অন্য কোনো একটা রাইটারের লেখা আছে, হুমায়ুন আহমেদের হতে পারে, আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নাই, আপনারা একটু দেখে নেবেন ছেলেবেলা মেয়েবেলা এই নামে কোন কোন সাহিত্যকর্মগুলো আছে। আবার দেখেন ওনার আরেকটা আত্মজীবনী আছে আত্মকথা, এই আত্ম শব্দটা দিয়ে বাংলা সাহিত্যে আবার বেশ কিছু রচনা আছে, আত্মকথা, আত্মজীবন, আত্মচরিত, এরকম বেশ কিছু লেখা আছে আত্ম শব্দটা দিয়ে। এইটা আবার যখনই আত্ম শব্দটা পাবেন তখনই ক্লিয়ার করে ফেলবেন। এরপরে আসে হচ্ছে সেলিনা হোসেন। আমরা মূলত 25 জন বা 27 জনের মধ্যে সেলিনা হোসেনকে আগে ওইভাবে পড়তাম না, কিন্তু যেহেতু বর্তমানে বাংলা একাডেমির সভাপতি তিনি, সুতরাং সভাপতি বা পরিচালক আমার এক্সাক্ট খেয়াল নাই, হ্যাঁ যেহেতু এটা একটু দেখে নেবে, যেহেতু বাংলা একাডেমির দায়িত্ব আছেন তিনি, সুতরাং বর্তমানে ওনাকে আমাদেরকে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। জন্মস্থান হচ্ছে রাজশাহীতে, বাংলা একাডেমির গবেষণা তিনি করেছিলেন, প্রথম মহিলা পরিচালক 97 সালে নিযুক্ত হন। যাই হোক এই তথ্যগুলো একটু দেখবেন। সাহিত্যকর্মে আসি, মুক্তিযুদ্ধ ভিত্তিক ওনার বিখ্যাত কিছু উপন্যাস আছে যেগুলো পরীক্ষায় আসে। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ওনার উপন্যাস। এই উপন্যাসটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, হাঙ্গর নদী গ্রেনেড খুব আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ওনার আরেকটি উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে যুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি উপন্যাস আছে, নাম হচ্ছে যুদ্ধ, এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে। ওনার আরো কিছু উপন্যাস আছে, এই উপন্যাসের নামগুলো একটু দেখবেন, পাশাপাশি ওনার উপন্যাস থেকে উপন্যাসের জীবনীটা কি, মানে সাহিত্যের উপজীব্য বিষয়টা কি সেটা একটু জানতে পারেন। বিশেষ করে প্রথম দুইটা তো আমরা জানলামই, মুক্তিযুদ্ধ, বাকিগুলো একটু দেখবেন, আমি নামগুলো বলছি। যাপিত জীবন, যাপিত জীবন, পোকামাকড়ের ঘর বসতি, পোকামাকড়ের ঘর বসতি। তারপরে নিরন্তর ঘণ্টা ধ্বনি,
নিরন্তর ঘণ্টাধ্বনি, গায়ত্রী সন্ধ্যা, গায়ত্রী সন্ধ্যা, এই নামগুলো তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরেও আরো 2-4টা আছে যেগুলো হয়তো বিগত বছরে আসছে, শুধু সেই নামগুলো মনে রাখবেন। এইগুলো ছাড়াও আরো 2-4টা হয়তো বিগত বছরে আসছে, শুধু সেই নামগুলো মনে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনার গল্প গ্রন্থ, গল্পের মধ্যে মনে রাখতে পারেন একটা উৎস থেকে নিরন্তর, উৎস থেকে নিরন্তর, হ্যাঁ এই নামটা মনে রাখতে পারেন। প্রবন্ধ গ্রন্থের মধ্যে একটা নাম বিশেষ করে মনে রাখবেন, 71-এর ঢাকা, 71-এর ডায়েরি, 71-এর দিনগুলো, 71-এর স্মৃতিকথা, অনেকগুলো আছে না যে বলছিলাম, দুইবার ক্লাসে বলা হয়েছে। একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মে বলা হয়েছে, একটা হচ্ছে গত 3 দিনের মধ্যে একদিনে বলছি আর কি। হ্যাঁ, তো 71 নাম যে যখনই যে লেখাটা আছে সেটা একটু ক্লিয়ার করে ফেলবেন। এর মধ্যে 71-এর ঢাকা যেটা, সেটা লিখেছেন সেলিনা হোসেন। এবারে আসি হচ্ছে আমরা হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ, ওনার কাব্যগ্রন্থের ক্ষেত্রে কিছু কাব্যগ্রন্থের নাম মনে রাখতে পারেন, অলৌকিক স্টিমার, অলৌকিক স্টিমার। হ্যাঁ, তারপরে হচ্ছে সবকিছু নষ্টদের অধিকারে যাবে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা মনে হয় বিসিএস প্রিলিতে একবার আসছিল। তারপরে হচ্ছে কাফনে মোরা অশ্রুবিন্দু, কাফনে মোরা অশ্রুবিন্দু, আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে। বিশেষ করে অলৌকিক স্টিমার এবং সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এই দুইটা ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, অলৌকিক স্টিমার এবং সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এগুলো হচ্ছে ওনার লেখা কাব্য। উপন্যাস, উপন্যাসের ক্ষেত্রে 56,000 বর্গমাইল, এই উপন্যাসটার নাম মনে রাখবেন, 56,000 বর্গমাইল। তারপরে পাকসার জমিন সাতবাদ, হ্যাঁ পাকসার জমিন সাতবাদ, এই উপন্যাসের নামটা মনে রাখবেন। এই দুইটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। আরেকটা নাম মনে রাখতে পারেন, কবি অথবা দণ্ডিত পুরুষ, কবি অথবা দণ্ডিত পুরুষ, বিশেষ করে ওই দুইটা 56,000 বর্গমাইল, পাকসার জমিন সাতবাদ, এই দুইটা ভালোভাবে মনে রাখবেন। কিশোর সাহিত্য, আমরা প্রায় প্রায় বলে থাকি বাংলা সাহিত্যের জন্য একটা বই খুব পড়তে হবে। হ্যাঁ, লাল নীল দীপাবলি যে বইটা, বা এটার আরেকটা নাম হচ্ছে বাংলা সাহিত্যের জীবনী, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, এই বইটা, এই বইটা লিখেছেন হুমায়ুন আজাদ। হ্যাঁ, এরকম আরেকটা আছে যেটা বাংলা, এটা কি বাংলা সাহিত্যকে কেন্দ্র করে, একটা আছে বাংলা ভাষা, যেটার নাম হচ্ছে কত নদী সরোবর, বা এটার কত নদী সরোবর, বা এটার আরেকটা নাম হচ্ছে বাংলা ভাষার জীবনী। একটা হচ্ছে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, আরেকটা হচ্ছে কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, এই দুটোই লিখেছেন হচ্ছে হুমায়ুন আজাদ। তারপরে আব্বুকে মনে পড়ে, আব্বুকে মনে পড়ে, এই কিশোর সাহিত্যের নামটাও দেখতে পারেন, আব্বুকে মনে পড়ে। তারপরে হচ্ছে বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এবারে আসি হচ্ছে আবুল হাসান, আবুল হাসান, আবুল হাসান, ওনার ক্ষেত্রে যেটা মনে রাখবেন, কাব্যগ্রন্থের নাম দু একটা মনে রাখতে পারেন। হ্যাঁ, রাজা যায় রাজা আসে, রাজা যায় রাজা আসে, এই কাব্যগ্রন্থের নামটা মনে রাখবেন, রাজা যায় রাজা আসে। তারপর হচ্ছে পৃথক পালঙ্ক, পৃথক পালঙ্ক, এই দু একটা নাম মনে রাখতে পারেন। তার বিখ্যাত একটা কবিতার নাম হচ্ছে পাখি হয়ে যায় প্রাণ। আচ্ছা, এটা গেল এটা। এবার আসি হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, তো ওনার ক্ষেত্রেও অনেক কিছু পড়তে হয় আর কি, ওনার অনেক লেখা আছে এবং অনেকে ওনার লেখার খুব ফ্যান। আমার মনে হয় অনেকে, আমাকে বলতেই হবে না, অনেক কিছু জানেন। তো ওনার লেখাগুলো মোটামুটি যা আছে সবগুলোই আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওনার যা যা আছে, তো উনি পরিচিতি হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক, হ্যাঁ বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক। ওনার জন্ম মৃত্যুটা একটু দেখবেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, পুরস্কার পেয়েছেন অনেকগুলা, নুয়াশপল্লীতে সমাহিত করা হয়, এগুলো তথ্য একটু দেখবেন। সাহিত্যকর্মে আসি, ওনার প্রথম প্রকাশিত যে উপন্যাস, সেটা নাম কি নন্দিত নরকে, এই উপন্যাসটার নাম পরীক্ষায় আসে। হ্যাঁ, এই আল্লাহ, প্রচুর আলো মোবাইলে, হ্যাঁ আমার চোখে ইয়ে দেওয়া আছে, তারপরেও সমস্যা হচ্ছে, একটু লাইট কমানো যায় কিনা, একটু লাইট কমাই দিচ্ছি। হ্যাঁ, চশমা দিয়ে আছে আমার চোখে, ব্লু কাট চশমা, তারপরেও আমার দেখতে কেমন জানি আলো দিয়ে একবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, নন্দিত নরকে, এটা হচ্ছে ওনার লেখা প্রথম উপন্যাস, নন্দিত নরকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওনার লেখা সর্বশেষ যে উপন্যাস, সেটা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস। হ্যাঁ, যে উপন্যাসে বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা করা, সেটা নাম হচ্ছে দেয়াল। আমরা এর আগে আবু জাফর শামসুদ্দিন পড়ার সময় বলেছিলাম, আবু জাফর শামসুদ্দিন পড়ার সময় বলেছিলাম যে ওনার লেখা একটা উপন্যাসের নাম হচ্ছে দেয়াল। এখন অন্যান্য যে উপন্যাসগুলো আছে, অনেকগুলো উপন্যাস আছে, আমি সেখান থেকে বেশ কয়েকটা বলার চেষ্টা করছি। শঙ্খনীল কারাগার, এটা পরীক্ষায় খুব আসে, শঙ্খনীল কারাগার। আরো কয়েকটা লিখে ফেলেন বা দাগ দিয়ে ফেলেন, অপরাহ্ন, বা দ্রুত লিখে ফেলেন, অপরাহ্ন, কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ, এইসব দিন রাত্রি, এইসব দিন রাত্রি, বহুব্রীহি, বহুব্রীহি। তারপরে হচ্ছে নিশিকাব্য, নিশিকাব্য, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী। তারপরে দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ, দুই দুয়ারি, দুই দুয়ারি। এগুলো কিন্তু দেখবেন কিছু কিছু উপন্যাসকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু কি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো নাম দেখে আপনারা বুঝতেছেন, দুই দুয়ারি। তারপরে
কোথাও কেউ নেই, উপন্যাস অথবা চলচ্চিত্র অথবা নাটকও কিন্তু স্থাপন করা হয়েছে, হ্যাঁ, পরিচালনা করা হয়েছে। কোথাও কেউ নেই, তারপরে লিখবেন নিশীথিনী, নিশীথিনী, নক্ষত্রের রাত, নক্ষত্রের রাত, স্টেশন, স্টেশন, তারপরে আজ রবিবার, এটা মনে হয় একটা নাটক আছে, হ্যাঁ, আজ রবিবার, রজনী, তারপরে রজনী, রজনী নামে আবার একটা লেখা আছে কার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নামও কিন্তু রজনী। শ্রাবণ মেঘের দিন, শ্রাবণ মেঘের দিন, হ্যাঁ, এটা একটা সিনেমা আছে। আনন্দ বেদনার কাব্য, ওই যে ভাষাভূষার কাব্য, দিবারাত্রির কাব্য, আনন্দ বেদনার কাব্য, এগুলো। এবারে আসি ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নামগুলো পরীক্ষায় খুব আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কি কি আছে? আগুনের পরশমণি, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা পরীক্ষায় প্রায় আসে, প্রায় পরীক্ষায় আসে এই প্রশ্নটা। আগুনের পরশমণি লিখেছেন কে? হুমায়ুন আহমেদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা শ্রেষ্ঠ উপন্যাস। শ্যামল ছায়া, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের সবগুলো নাম বলছি, নামগুলো সবগুলো মনে রাখার চেষ্টা করবেন। শ্যামল ছায়া, এটা পরীক্ষায় আসে, বাকিগুলো খুব একটা আসে না, তবে নামগুলো গুরুত্বপূর্ণ। জ্যোৎস্না ও জননীর গল্প, জ্যোৎস্না ও জননীর গল্প। অনিল বাগচির একদিন, সূর্যের দিন, দিন শব্দটা আছে, সূর্যের দিন, অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এই নামগুলো পড়বেন। ওনার ক্ষেত্রে উল্লেখযোগ্য বেশ কিছু টিভি নাটক আছে, নাটকের নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। যেমন আমরা একটু আগে উপন্যাসের ক্ষেত্রে পড়েছিলাম কি বহুব্রীহি, হ্যাঁ, তো এরকম উপন্যাস বেশ কিছু আছে যেগুলোকে পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করা হয়েছে অথবা নাটকে রূপদান করা হয়েছে। এখন আমি কয়েকটা নাটকের নাম বলি। বহুব্রীহি, বহুব্রীহি, তারপরে হচ্ছে হিমু, হ্যাঁ, হিমু সিরিজ আপনাদের অনেকেরই খুব পছন্দ। তারপরে অয়ময়, তারপরে হচ্ছে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ, আজ রবিবার, আজ রবিবার, এই সব দিন রাত্রি, হ্যাঁ, এই নামগুলো মোটামুটি দেখতে পারেন। যেগুলো চলচ্চিত্র করা হয়েছে খুব ইম্পর্টেন্ট, যেমন আগুনের পরশমণি, হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা সিনেমা আছে, যেগুলোতে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে অনেকগুলো নেই, এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি কয়েকটা বলি। আগুনের পরশমণি, এইটা যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। শ্যামল ছায়া, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটাও কিন্তু সিনেমা আছে, আপনারা চাইলে সিনেমাগুলো দেখতে পারেন, হ্যাঁ। দুই দুয়ারি, এটা একটা সিনেমা আছে। শ্রাবণ মেঘের দিন, হ্যাঁ, এটা একটা সিনেমা আছে। আর সর্বশেষ তিনি যে সিনেমাটা করেন সেটার নাম হচ্ছে ঘেটুপুত্র কমলা, হ্যাঁ, ঘেটুপুত্র কমলা। আচ্ছা, ওনার কিছু আত্মজীবনী আছে, আমরা একটু আগে বলতেছিলাম যে ছেলেবেলা নামটা আছে, আমার ছেলেবেলা, হ্যাঁ, যেটা একটু আগে আমরা দেখে আসলাম, লিখেছেন নির্মলেন্দু গুণ। ওনারও কিন্তু একটা আত্মজীবনীর নাম হচ্ছে আমার ছেলেবেলা। আর বাকিগুলো পেন বা পেন্সিল এই টাইপের লেখা, হ্যাঁ, এগুলো একবার দেখতে পারেন জাস্ট। ফাউন্টেন পেন, বল পয়েন্ট, রং পেন্সিল, কাঠ পেন্সিল, এগুলো ওনার লেখা আত্মজীবনী। আমার ছেলেবেলা, এটা মনে রাখতে পারেন, এগুলো খুব একটা আসে না। ওনার একটা রম্য রচনা আছে, নাম হচ্ছে এলে বেলে, এলে বেলে, হ্যাঁ, এলে বেলে। আচ্ছা, আর যদি বিগত বছরের প্রশ্নের মধ্যে আরো কিছু পান সেগুলো একটু দেখতে পারেন। এটা গেল হুমায়ুন আহমেদ। এবারে আসে হচ্ছে মামুনুর রশিদ, মামুনুর রশিদ, মামুনুর রশিদ, উনি হচ্ছে বাংলা নাটক রচনা জনপ্রিয় হচ্ছে, তিনি বাংলা থিয়েটারের সংগঠক, এই তথ্যটা জানতে পারেন। বাংলা থিয়েটারের সংগঠক, বাংলা থিয়েটারের সংগঠক। আর ওনার কিছু নাটকের নাম মনে রাখতে পারেন। ওরা কদম আলী, মূলত এইটাই পরীক্ষায় বেশি আসে, ওরা কদম আলী, হ্যাঁ, এই নামটাই মনে রাখবেন, ওরা কদম আলী, মামুনুর রশিদ। এবারে আমরা আসি হচ্ছে সেলিম আল দিন, সেলিম আল দিন, ওনার ক্ষেত্রে প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ, এই নামটা চাইলে মনে রাখতে পারেন, হ্যাঁ, মঈনুদ্দিন আহমেদ। সেলিম আল দিনের প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ। ওনার বেশ কিছু তথ্য বা বেশ কিছু সাহিত্যকর্মের নাম আমাদের একটু মনে রাখতে হয়, পরীক্ষায় আসতে পারে। নাট্যাচার্য হিসেবে তিনি বেশি পরিচিত, ওনার পরিচিতিটা কি হিসেবে? নাট্যাচার্য, নাট্যাচার্য সেলিম আল দিন, নাট্যাচার্য। তারপরে বাংলার নতুন ধারার নাটকের পথিকৃৎ বলা হয় ওনাকে, হ্যাঁ, কারণ শোষিত এবং বঞ্চিত মানুষের প্রতিবাদের যে চিত্রটা তিনি তার একাধিক নাটকে ফুটিয়ে তুলেছেন, যে কারণে ওনাকে বলা হয় নতুন ধারার নাটকের পথিকৃৎ, নতুন ধারার নাটকের পথিকৃৎ। তারপরে নাসির উদ্দিন ইউসুফ নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আপনারা জানেন। ওনার সাথে, হ্যাঁ, ওনার সাথে তিনি কি করেন? বাংলার, হ্যাঁ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এটা প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করেন উনি এবং নাসির উদ্দিন ইউসুফ, হ্যাঁ। তারপরে হচ্ছে গবেষণা, তিনি কোন বিষয়ের উপরে গবেষণা করতেন? মূলত নাটকের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, হ্যাঁ। বাংলা নাটকের ফর্ম এবং ভাষা নিয়ে তিনি নিরীক্ষাধর্মী অর্থাৎ গবেষণামূলক একটা কার্যক্রম পরিচালনা করেন বাংলা নাটকের ফর্ম এবং ভাষা নিয়ে। যে তথ্যগুলো বলছে সবগুলো একবার করে চাকরির পরীক্ষা আসছে এইগুলো, হ্যাঁ। আর নাটকের মধ্যে ওনার লেখা নাটকের নামগুলো কম বেশি সবই আমাদের পড়তে হয়, তারপরে আমি কয়েকটা বলি। মুনতাসির ফ্যান্টাসি, মুনতাসির ফ্যান্টাসি, কীর্তন খোলা, কীর্তন খোলা, বন পাংশুল, বন পাংশুল, চাকা, চাকা, জৈবতী কন্যার মন, জৈবতী কন্যার মন। তারপরে হচ্ছে হরগোজ, হরগোজ, হাত হদাই, হাত হদাই, কেরামত মঙ্গল,
এইটা পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আমাদের মঙ্গল সাহিত্য পড়তে গেলে অনেক কিছু আমরা পড়ি। হ্যাঁ, এই অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, মঙ্গল সাহিত্যে এগুলো আমরা পড়ি। ওইগুলো শেষেও কিন্তু মঙ্গল আছে, এটা শেষেও দেখেন মঙ্গল আছে, কেরামত মঙ্গল, কিন্তু এগুলো হচ্ছে মধ্যযুগের রচনা। আর কেরামত মঙ্গল এটা কিন্তু আধুনিক যুগের রচনা। হ্যাঁ, কেরামত মঙ্গল। তারপরে জন্ডিস ও বিবিধ সেলুন, জন্ডিস ও বিবিধ সেলুন, বিবিধ সেলুন, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, চর কাকড়ার ডকুমেন্টারি, চর কাকড়ার ডকুমেন্টারি। আমি নামগুলো মোটামুটি বললাম, তবে আপনারা বিশেষ করে সেলিম আল দীন ওনার থেকে বিগত বছরে যে লেখাগুলো আসছে, আমি যে কয়েকটা বলছি এগুলো মূলত বিগত বছরে আসা, দুই একটা তো বেশি বলছি, যদি সবগুলো নাও মনে রাখতে পারেন, যে একটা করে প্রশ্ন হলো বিগত বছরে আসছে সেটা মনে রাখবেন। এবারে আমরা আসি হচ্ছে দাউদ হায়দার, দাউদ হায়দার। হ্যাঁ, ওনার লেখা কাব্যগ্রন্থের নাম পরীক্ষায় আসে দুই একটা। জন্মই আমার আজন্ম পাপ, জন্মই আমার আজন্ম পাপ, এই নামটা পরীক্ষায় এসেছে, জন্মই আমার আজন্ম পাপ। আরেকটা এরকম আছে, আমি ভালো আছি তুমি, আমি ভালো আছি তুমি, এটা নামই হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম। এই দুইটা কাব্যগ্রন্থের নাম দেখতে পারেন। এবারে সর্বশেষ মানে আমাদের মোটামুটি যারা রাইটার ছিল আমরা পড়ে ফেলেছি, একেবারে শেষে গিয়ে মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ জাফর ইকবাল। ওনার ক্ষেত্রে সায়েন্স ফিকশন লেখা উনি বেশি লিখতেন বা লিখেন। সায়েন্স ফিকশন লেখার ক্ষেত্রে প্রথম যে সায়েন্স ফিকশন, এটার নাম পরীক্ষায় মাঝে মাঝে আসে, এটার নাম হচ্ছে কপরটনিক সুখ দুঃখ, কপরটনিক সুখ দুঃখ। হ্যাঁ, প্রথম সায়েন্স ফিকশন। আর ওনার কিছু কিশোর উপন্যাস আছে, উপন্যাসের নামগুলো একটু দেখতে পারেন, পরীক্ষায় মাঝে মাঝে আসে। আমার বন্ধু রাশেদ, হ্যাঁ, আমার বন্ধু রাশেদ। তারপর হচ্ছে এগুলোর উপর কিন্তু সিনেমাও আছে, অনেকেই দেখেছেন, না দেখলে দেখতেও পারেন, ভালো লাগবে। আমার বন্ধু রাশেদ। তারপরে দীপু নাম্বার 2, দীপু নাম্বার 2, এই দুটাই মূলত পরীক্ষায় বেশি বেশি আসে। হ্যাঁ, আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার 2। দীপু নাম্বার 2 পরীক্ষায় ভাবে আসে না, আমার বন্ধু রাশেদটা আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যেহেতু। আরো দু একটা আছে, আমি তপু, হাত কাটা রবিন, আমি তপু, হাত কাটা রবিন। এই ছিল হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের যত রাইটার আছেন সেই সব রাইটার সম্পর্কিত আলোচনা। এখন দেখেন, আমরা ধরতে গেলে পুরো বাংলা সাহিত্যটাই কিন্তু অনেকটাই আমাদের পড়া হয়ে গেছে। তবে আমি এখন আরো কিছু বিষয় বলবো। আধুনিক যুগ পড়তে গেলেই প্রথমে দেখবেন আধুনিক যুগে, হ্যাঁ, প্রথমে কিছু অংশ আলোচনা করা আছে, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এইসব বিভিন্ন বিষয়ে, বা কিভাবে শুরু হলো আধুনিক যুগটা, ফোর্ট উইলিয়াম কলেজ ইত্যাদি বিষয়ে কিছু লেখা আছে। হ্যাঁ, প্রথমে পড়ার সময় যেহেতু আমরা রাইটার গুলো আলাদাভাবে বললাম, ওইখান থেকে একটার মতো প্রশ্ন মাঝে মাঝে আসে। ওই আধুনিক যুগের শুরুর যে অংশটা আছে, ছাপাখানা থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম কলেজ কিছু আছে, এই তথ্যটা একটু দেখবেন। হ্যাঁ, এখন দেখেন আমাদের পড়ার মধ্যে বাকি আছে কি, মূলত ওইভাবে কিছুই বাকি নাই, আমরা সবই পড়ে ফেলছি। তবে আমরা যদি একটু কষ্ট করে মানে যা পড়ছি এগুলাকে একটু ভিন্নভাবে যদি নিজেদের মতন করে সাজায় পড়তে পারি, সে বিষয়টা কি, যেমন দেখেন মানে কিছু ছক বা তালিকার কথা আমি এক্সট্রা করে বলতেছি। যেমন আমরা যদি বলি বাংলা সাহিত্যে প্রথম, এরকম দেখবেন যে কোনো বইয়ের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম নামেই একটা আলাদা অংশ আছে। হ্যাঁ, এখানে কি কি আসতে পারে, যে কোনো ধরনের তথ্য আসতে পারে, যেগুলো প্রথম, বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা, বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটা, বাংলা সাহিত্যের প্রথম ছড়া কোনটা, গান কোনটা, বাংলা সাহিত্যের প্রথম ছাপাখানা কোনটা, বিভিন্ন রকম গীতিকাব্য কোনটা, রোমান্টিক উপন্যাস কোনটা, সার্থক উপন্যাস কোনটা, বাংলা সাহিত্যের প্রথম বিরোহী ধর্মী লেখা কোনটা, সামাজিক নাটক কোনটা, মানে প্রথম বলতে বাংলা সাহিত্যে যা বোঝায় সব তথ্য একত্র করে আবার বইয়ের মধ্যে দেয়া আছে। আপনি কিন্তু অলরেডি তথ্যগুলো রাইটারদের মধ্যে বিভিন্ন ছক তালিকা বিভিন্ন অংশের মধ্যে পুরো বাংলা সাহিত্য পড়তে গেলে কিন্তু সেগুলো আপনার পড়া হয়ে গেছে। কিন্তু আমরা যদি আবার এই তথ্যগুলো আলাদাভাবে একটা ছকের সাথে পড়ি, তখন ওই পড়াগুলো কিন্তু আমাদের কি রিভিশন হবে। বিশেষ করে এইখানে কনফিউশন হওয়ার চান্স থাকে, যখন আপনি আলাদা আলাদাভাবে পড়বেন তখন একটা কনফিউশন তারপরেও থেকে যাবে, কারণ আপনি মনে করার সময় এলোমেলো করতে পারেন। কিন্তু এই তথ্যগুলো যখন আবার একসাথে বইয়ের মধ্যে থেকে পড়ে ফেলবেন, তখন আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। এই জন্য আমি আলাদাভাবে কিছু ছক বা তালিকার কথা বলছি। এই ছক বা তালিকাগুলো একটু কষ্ট করে পড়ে ফেলার চেষ্টা করবেন, তাতে করে কি হবে, আমরা যে রাইটারগুলো পড়ে আসলাম বা পুরো বাংলা সাহিত্য পড়ে আসলাম, ওই পুরো বাংলা সাহিত্যের ম্যাক্সিমাম পড়াই শুধু এই ছক বা তালিকাগুলো দিয়ে আলাদাভাবে রিভিশন হয়ে যাবে। প্রথম দিকে যে আমরা 6-7টা ছকের কথা বলেছিলাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, পত্র পত্রিকা ইত্যাদি, উপাধি ছদ্মনাম, সেগুলো তো আছেই। এরপরে আমরা রাইটারে আসলাম, রাইটার আলাদাভাবে পড়লাম। তবে রাইটারে থাকা তথ্যগুলোকে আমরা যদি আবার সাজায় কনফিউশন ক্লিয়ার করে পড়তে চাই, আর একটু বেশি পড়াটাকে স্ট্রং করতে চাই, তাহলে আমরা কিছু ছক বা তালিকা পড়তে পারি। এর মধ্যে একটা আছে বাংলা সাহিত্যে যা কিছু প্রথম। হ্যাঁ, দেখবেন আমরা তো বিভিন্ন রাইটার কি লিখেছেন, কোন রাইটার উপন্যাস লিখেছেন, কোন রাইটার নাটক
অনেক কিছু ভাগ আছে। তো বাংলা সাহিত্যে আবার যতগুলো নাটক আছে এই নাটকের উপরে কিন্তু আবার আলাদা করে বইয়ের মধ্যে একটা অংশই আছে যে নাটক সম্পর্কিত প্রথমে কিছু আলোচনা করা আছে, তারপরে বিভিন্ন রাইটাররা হ্যাঁ যে নাটক রচনা করেছেন, রবীন্দ্রনাথের নাটক আছে, কাজী নজরুলের লেখা আছে, আরেকজন সাহিত্যকর্মে আমার এরকম দেখা গেছে অনেক সাহিত্যিক যারা নাটক লিখেছেন। তো নাটকগুলোর লিস্ট আবার একসাথে বইয়ের মধ্যে দেওয়া আছে, সেইটা পড়বেন। বইয়ের মধ্যে উপন্যাস মানে নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছড়া যা যা আছে এগুলো আলাদা আলাদা ভাবে এবার দেওয়া আছে। এগুলো আপনি তো রাইটারের মধ্যে পড়ে এসেছেন, যদি আলাদা আলাদা ভাবে পড়তে পারেন এটা আমাদের জন্য আরো বেটার হয়। হ্যাঁ, পড়াগুলো খুব সুন্দরভাবে সাজায় আসবে, পাশাপাশি কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পাশাপাশি আমরা কি করব, উল্লেখযোগ্য নাটক, উপন্যাস, প্রবন্ধ, কাব্য, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, জীবনী সাহিত্য ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা একটু কষ্ট করে আবার পড়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল মোটামুটি আমার মনে হয় বাংলা সাহিত্যে যা যা আলোচনা করার মতো ছিল আমি সবই বলে ফেলছি। আর আরেকটা অংশ পড়বেন, দেখবেন একই নামের সাহিত্যকর্ম, যেমন হচ্ছে ৭১-এর দিনগুলিকে, ৭১-এর ডায়েরিকে, ৭১-এর ঢাকাকে, ৭১-এর স্মৃতিকথাকে লিখেছে, হ্যাঁ, ৭১-এর যিশুকে লিখেছেন। এই একই নামের যেসব জায়গায় সাহিত্যকর্ম আছে এইগুলো আবার বইয়ের মধ্যে আলাদা করে লিস্ট দেওয়া আছে। এই ছকটা বা লিস্টটা বা এই যে অংশটা আছে এই টপিকটা এইটা আবার ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবেন। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের বাংলা সাহিত্যে মানে যা যা পড়া যেতে পারে। আমাদের বাংলা সাহিত্যটাও কিন্তু অনেকটাই শেষ হয়ে গেল। তো আপনাদের বাংলা সাহিত্যে যেহেতু এই সপ্তাহে অনেক কিছু পড়ানো হয়েছে, আজকে কি বার? বুধবার। আজকে মনে হয় বুধবার না মঙ্গলবার না, আজকে হচ্ছে মঙ্গলবার। নর্মালি বুধবার পর্যন্ত আপনাদের ক্লাস হয়, কিন্তু বাংলা সাহিত্যে আধুনিক যুগে এসে যে রাইটারগুলো পড়ানো হলো এটা কিন্তু একেবারে পড়াটাগুলো কম না। হ্যাঁ, বিশেষ করে যে 25 বা 27 জন রাইটারের কথা বলছিলাম সেখানে পড়াগুলো তুলনামূলক কিছুটা বেশি। যদিও রবীন্দ্রনাথ, কাজী নজরুল আমরা আগেই পড়ে ফেলছি, সেটা সবচেয়ে বেশি। তারপরেও বাকি যে 25 জনের কথা মোটামুটি আমরা বলেছিলাম সেই রাইটারগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যারা তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ। তো এই রাইটারগুলো বাদে অন্যান্য রাইটার থেকে আমরা যদিও স্পেসিফিক তথ্য পড়তেছি, কিন্তু রাইটারের সংখ্যা তো একেবারে কম না, লেখক অনেক আছেন। এটার জন্য আমরা মোটামুটি 2 দিন হাতে সময় দিয়েছি, এবং বারবার না দেখলে এই তথ্যগুলো কেন জানি মনে থাকতে চায় না। অন্যান্য তথ্য যেমন ইজিলি মনে থাকে, কিন্তু সাহিত্যের তথ্যগুলো আমাদের বারবার একটু দেখতে হয়। এজন্য আপনাদের আগামীকাল এবং পরশু 2 দিন দেখবেন রুটিনে কিন্তু ছুটি আছে। বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন ছুটি আছে, শুক্রবারে গিয়ে আপনাদের আবার পরীক্ষাটা আছে। তাহলে আপনাদের আগামীকাল এবং বৃহস্পতিবার কোনো ক্লাস হবে না। এই 2 দিনের মধ্যে এই সপ্তাহে যা যা পড়া আছে, অর্থাৎ আধুনিক যুগের রবীন্দ্রনাথ, কাজী নজরুল ছাড়া পুরো আধুনিক যুগ বলতে যা যা বোঝায় পুরোটাই সুন্দরভাবে ক্লিয়ার করবেন। পাশাপাশি শেষ মুহূর্তে যেগুলো শখের কথা বলছি সেইগুলো একটু দেখবেন, পরে আগামী শুক্রবার আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো যারা যুক্ত আছেন ভাই, এখন তাহলে আমাকে একটু বলেন যে এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের আজকের ক্লাস, হ্যাঁ, আজকে একটানা কথা বলছি এবং গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলছি। এখন যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু বলেন আজকের ক্লাস নিয়ে বা ওভারঅল বাংলা সাহিত্য নিয়ে বা আপনাদের যে কোনো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে এখন কাইন্ডলি একটু প্রশ্ন করেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি এখন একটু প্রশ্নগুলো করেন। প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করেন ভাই। আমি আপনাদের কমেন্টগুলো একটু চেক করবো। হ্যাঁ, আচ্ছা, আদাব ভাইয়া, এটা অনেক আগের কমেন্ট। আচ্ছা ভাইয়া সাহিত্য বিষয়ের উপর নোট বা পিডিএফ থাকলে প্লিজ শেয়ার করে দেন। এটা কি আপনাদের গ্রুপে শেয়ার করা হয়েছিল কি? আমার এক্সাক্ট খেয়াল নাই। যদি শেয়ার করা থাকে সেটা আমি আবার লিঙ্কটা দিয়ে দিব, আর যদি না থাকে শেয়ার করে দেবো। আচ্ছা, আমি একটু নিচের দিকে আসি যে আপনাদের কোনো কমেন্ট আছে কিনা। আমি কোনো কমেন্ট আপাতত দেখতে পাচ্ছি না। যারা যুক্ত আছেন ভাই আমাকে একটু বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। হ্যাঁ, আশা করতেছি আপনাদের আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো। যদি কারো যে কোনো বিষয়ের, শুধু আজকের বাংলা সাহিত্য বলে না, পুরো বাংলা সাহিত্য হোক, ওভারঅল যে কোনো বিষয় হোক, চাকরি প্রস্তুতির ক্ষেত্রে যে কোনো ধরনের টিপস ট্রিক্স বা আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেইগুলোও করতে পারেন। হ্যাঁ, আজকে আমরা একটু কিছুটা সময় পাচ্ছি। আমরা একটু এখন থেকে ওই যে বলছিলাম যে আমি মাঝে মাঝে এখন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলারও চেষ্টা করবো, বা আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স বা বিভিন্ন বিষয় কিভাবে কি করেছিলাম, কি কি আমার মাথায় থাকে এইগুলো একটু শেয়ার করার চেষ্টা করবো। হয়তো এগুলো থেকে উপকৃত হতে পারেন আপনারা। আর আমাদের প্রত্যেকদিন সকালবেলা
প্রতিদিন সকালবেলা প্রায় 10টা 11টা, আমি আগের দিনই জানাই দিচ্ছি, মূলত 11টা এই সময় আমি আবার আশিক্স বিসিএস কে যে পেজটা আছে আমার, ওইখান থেকে আবার লাইভে আসার চেষ্টা করতেছি। বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান, যদি কেউ চান যে আমি ওই সময়টা 1 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট যাই হোক না কেন আমার সাথে ব্যয় করবেন, যদি কেউ মনে করেন তাহলে ব্যয় করতে পারেন। কারণ আমি বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলোই ওখানে বেশি না, অল্প অল্প করে 4টা 5টা করে এমসিকিউ হয়তো সমাধান করাচ্ছি, কিন্তু ওর পিছনে যা যা পড়া উচিত, যেভাবে যেভাবে পড়া উচিত, ব্যাখ্যা করা উচিত। আবার মানে আমি আশা রাখতেছি যদি কেউ পরিপূর্ণভাবে আমার সাথে থেকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বিসিএস প্রিলির যে প্রশ্নগুলো যদি কেউ সমাধান করতে পারেন, তো ওইখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের একেবারে গুরুত্বপূর্ণ অংশ বা সেটা তো আছেই, শুধু প্রশ্ন সমাধানের মাধ্যমে আমি পুরো বইটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদিও হয়তো অনেক সময় লাগবে, কিন্তু প্রতিদিন যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা এখান থেকেও খুব ভালো কিছুই পাবেন। এটা সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, এটা আমার যে পেজটা আছে সেখান থেকে খুবই অল্প অল্প করে 2টা 4টা 5টা করে এমসিকিউ, আধা ঘন্টা 40 মিনিট, হ্যাঁ এই সময়ের মধ্যেই শেষ করে দেবো। ভাই আমি অনার্স ফাইনাল দিলাম, এখন রংপুর আছি, রংপুর থেকে বেটার হবে নাকি ঢাকায় যাওয়া বেটার হবে? ভাই এই সিদ্ধান্তগুলো আমার কাছে মনে হয়েছে নিজে নেওয়া উচিত। হ্যাঁ, এইগুলো আমরা যথেষ্ট বড় হয়েছি, পারিপার্শ্বিকতা বিবেচনা করে আপনি এখন আসলে কোন পরিস্থিতিতে আছে এটা আমি জানি না। আপনার অনেকেই বলেন বাসায় পড়াশোনা হয় না, কথাটা পুরোপুরি একেবারে সত্য এটা বলবো না। পড়াশোনা বা সবকিছু নিজের সাথে, পরিবেশ অবশ্যই একটা ফ্যাক্ট। হ্যাঁ, পরিবেশ অবশ্যই একটা ফ্যাক্ট। এটা আপনি কোন পরিস্থিতিতে আছেন, হ্যাঁ আপনার আসলে সমস্যাগুলো কি কি, ওইখানে থাকলে আপনার সমস্যা কি, বা ঢাকায় গেলেই আপনার ইয়েটা কি, বা ঢাকায় যাওয়ার পরেও কিন্তু শুধু গেলেই হবে না, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টেরও একটা বিষয় আছে। সবকিছু বিচার বিবেচনা করে আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখে দেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আসলে যাবেন কিনা। যদিও বা অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে বাসায় পড়াশোনা হয় না। আমি কিন্তু ভাই গত 1.5 বছর থেকে, আমার তো চাকরি হলো সেই দিন, কিন্তু আমি কিন্তু প্রায় 1.5 বছর না আরো বেশি হবে, প্রায় 2 বছর থেকে, আমি গত 2 বছর থেকে বাসায়। আপনি এরকম কাউকে পাবেন না আমার মনে হয় যে এইরকম ভাবে পড়াশোনা করে একটা চাকরির জন্য চেষ্টা করে সবকিছু বাচ্চা দিয়ে, হ্যাঁ বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় চলে আসছে। সবাই কিন্তু বাইরে বাইরে গিয়ে থাকেন। এই অবস্থায় অন্তত পক্ষে আপনি এরকম মানুষ খুব কমই পাবেন যে যারা সবকিছু বাচ্চা দিয়ে একবারে বাসায় চলে আসছেন। আমার প্ল্যানিং এ ছিল আমার যদি চাকরি না হয় আমি বাসায় সেটেল হয়ে যাব, আমার মানে ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য যা করতে হয় আমি করব। তো আমার কিন্তু বাসায় পড়ালেখা হয় না এরকম কিছু না। আপনি যদি নিজে চান যে কোনো জায়গা থেকে আপনি সম্ভব করতে পারবেন, যদিও সব সময়ের পরিস্থিতি একরকম নাও হতে পারে বা সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে, কিন্তু আমরা যে বেশিরভাগ সময় বলি এইটার জন্য পড়া হয় না, ওইটার জন্য এটা হচ্ছে না, এটার জন্য পড়তে পারতেছি না, আমার এই সমস্যা আমার ওই সমস্যা লেগেই থাকে, এইগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যত না সমস্যা তার চেয়ে বেশি অজুহাত বা এমনিতেই কেন জানি ভালো লাগে না, এটাকে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনারা যদি চান যে কোনো জায়গা থেকেই পড়া সম্ভব, হ্যাঁ আমি অবশ্যই বলতেছি কিছু কিছু জায়গায় প্রবলেম থাকবেই, হ্যাঁ ক্রিটিক্যাল কন্ডিশনও থাকতে পারে, কিন্তু আপনার যদি ওই পরিমাণ ইফোর্টটা থাকে, ইচ্ছা থাকে, আপনার যদি অদম্য শক্তিটা থাকে, মনের মনোবলটা থাকে, তবে অবশ্যই যে কোনো জায়গা থেকেই ভালো করা সম্ভব। আচ্ছা ভাইয়া, লং টাইম কিভাবে বসে স্টাডি করা যায়? লং টাইম স্টাডির বিষয়টা ভাইয়া আসলে মন স্থির করতে হবে আমার যতটুকু মনে হয়, যদিও এখানে বিভিন্ন টেকনিক থাকতে পারে আমি সেগুলো জানি না। মানে প্রথমত মনটাকে আপনাকে স্থির করতে হবে। আপনি বারবার আপনি যে একটা লক্ষ্যের জন্য আগাচ্ছেন, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই ইয়েটা যদি সবসময় আপনার মনকে তাগাদা দেয়, তাহলে আপনি অবশ্যই বেশি সময় ধরে পড়তে পারবেন। পাশাপাশি প্রত্যেকেরই জীবনে কিছু দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই আছে। হ্যাঁ, আপনার যদি কোনো শোক থেকে থাকে, শোকটাকে কিভাবে আপনি শক্তিতে পরিণত করবেন ওইটা নিয়ে চিন্তা করতে পারেন ইতিবাচক থেকেই। হ্যাঁ, নর্মালি আমরা শোকগুলো নিয়ে চিন্তা করবো না, কিন্তু তারপরে অনেক সময় চলে আসে, আপনি ওইটাকে জেদ হিসেবে নিতে পারেন, এইগুলো হতে পারে। আর পাশাপাশি আমার মনে হয় প্রতিদিন একটা টার্গেট রেখে পড়া যেতে পারে। আপনি নির্দিষ্ট একটা পড়ার টার্গেট নেন যে আমি আজকে সারাদিনে যেভাবে আপনার ইচ্ছা হয়, মানে যেভাবে আপনার ভালো লাগে, আপনি একটা সাবজেক্ট পড়বেন নাকি একাধিক সাবজেক্ট পড়বেন, নাকি নির্দিষ্ট কোনো সাবজেক্ট প্রতিদিন রাখবেন, নাকি টপিক ধরে ধরে মার্কস ধরে ধরে পড়বেন, নির্দিষ্ট একটা টার্গেট রাখতে পারেন যে আজকে অন্তত পক্ষে এই বিষয়ের এতটুকু আমি পড়তেই হবে, সেটা যতটুকুই সময় লাগুক না কেন। এরকম টার্গেট ধরে বিভিন্ন এইভাবে বিষয়গুলোকে এক একটা এক এক রকম ভাবে ভাগ করে দিলে তখন হয়তো আপনার টার্গেট ফিল আপ করতে হলে অনেকক্ষণ বসে থাকা যেতে পারে। ভাইয়া যে সকল সাহিত্যের বিষয়ে বিস্তারিত পড়ছে সেগুলোকে অগ্রদূত থেকে পড়বো, যে কোনো বই থেকে পড়তে পারেন। আর আমি তো ভাই বলেই ফেলছি, আমি ক্লাসের মধ্যে যেই তথ্যগুলো বলছি সেইগুলাই মূলত। কিছু কিছু রাইটারের ক্ষেত্রে হয়তো একটু পড়ে নেবেন, আপনি অগ্রদূত বলেন বা বাজারের যে কোনো বই থেকে পড়ে নিতে পারেন। জি ভাইয়া, আপনি কি নিউজ পেপার পড়তেন, আর পড়লে কোন টেকনিকে? ভাইয়া আমি কখনো আসলে নিউজ পেপার পড়ি নাই। নিউজ পেপার মাঝখানে নেওয়ার একটা ঝুল উঠেছিল, যেটাকে আমরা বলি যে একটা ওঠার মতন, হ্যাঁ যে এটা নেওয়ার জন্য মাঝখানে খুব করছিলাম, নিয়েছিলাম অনেকদিন, একটা না অনেকদিন নিউজ পেপার নিয়েছি।
নিউজ পেপার নেই কিন্তু পড়া হয় না। নিউজ পেপার নেওয়ার পরে আমি কি করি, বিনোদনের পাতাটা একটু দেখি, হ্যাঁ। আর বিশেষ করে আমি যেটা সবসময় পছন্দ করি, খেলাধুলার পাতাটা দেখতাম, বাকিগুলো আমার আর দেখা হয় না। নিউজ পেপার নেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু অন্য, যে বাংলাদেশের একেবারে হাইলাইটেড বিষয়গুলো কোন কোনগুলো, আন্তর্জাতিকের পাতাটা দেখতে হবে, সম্পাদকীয় যে পেজটা আছে সেটা পড়তে হবে, অর্থ বাণিজ্যের যে পেজটা আছে সেটা পড়তে হবে, এগুলো অবশ্যই পড়তে হবে। তো ওইগুলো না দেখে আমি নিউজ পেপার নিয়ে সবসময় যে কাজটা করতাম, বিনোদনের পাতাটা একটু দেখতাম, যে দেখি আজকে কোন নায়ক নায়িকার ছবিটা দেয়া আছে, হ্যাঁ, বিশেষ কোনো সেরকম কোনো ছবি টবি বা কোনো নিউজ টিউজ আছে কিনা, এটা একবার দুইবার দেখে আমার মূল কাজ থাকতো খেলার পাতায় চলে যেতাম। আজকে কার কার খেলা আছে, হ্যাঁ, স্টার স্পোর্টসে কোনটা আছে, এইটাতে কোনটা আছে, কোন খেলাটা আজকে আমি দেখবো, আজকে সারা রাত জাগতে হলে মানে খেলা দেখ মানে তো আমি প্রচুর খেলা দেখতাম, হ্যাঁ। আমার ভার্সিটি লাইফে এরকম হয়ে গেছে, আমি টিভি রুমে গেছি সকালে, রাত্রে ধরেন আজকে রাত্রে এরকম সময় টিভি রুমে গেলাম, হ্যাঁ, আমার রুমমেট জেগে আছে, মানে আমার রুমমেট হচ্ছে রুমের লাইট অফ করে দেয় না, যে আমি রুমে আসবো, রুমও খোলা রাখছে, কিন্তু আমি রুমে আসছি পরের দিন সকালবেলা, এটা অনেক দিন হয়েছে, হ্যাঁ। অথবা একেবারে শেষ রাতের দিকে আসছি। তো বেশিরভাগ সময় আমার রুমমেটরা খুবই ভালো ছিল, যে কারণে আমার উপরে বিরক্ত হয় নাই। সারা রাত আমি ম্যাক্সিমাম সময় রুমে থাকতাম না, আমি বাইরেই থাকতাম। তো ওই জন্য বলতেছিলাম যে আমার খেলাধুলাটা খুবই প্রিয় ছিল। আমি পত্রিকা পড়তে গিয়ে দেখা যেত যে অন্য কিছু বাদ দিয়ে পত্রিকা পড়তাম। তো পত্রিকা পড়া খুবই ভালো, আমি বলবো না যে পত্রিকা পড়তে হবে না, পত্রিকা পড়া খুবই ভালো, এর অনেকগুলো পজিটিভ দিক আছে। আপনারা চাইলে পত্রিকা পড়তে পারেন, তবে এইটা খেয়াল করবেন, পত্রিকা বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে পড়তে গিয়ে আরেকটা যাতে আপনার হারাই না যায়, ব্যালেন্স করে করে সবকিছু আগানোর চেষ্টা করেন। ভাই আন্তর্জাতিক বিষয়গুলি কিভাবে মনে রাখা যায়, পড়লেও ভুলে যাচ্ছি। ভুলবেন ভাই, অপশনগুলো খেয়াল করে, 4টা এমসিকিউ খেয়াল করে করে একটু পড়েন, একটু সময় নিয়ে পড়েন, বারবার চোখের সামনে ভাসান, তাহলে হয়তো মনে থাকতে পারে। আর আপনি আসলে এক্সাক্ট কোন টপিক করে ভুলে যাচ্ছেন সেটা আমাকে পরবর্তীতে জানাবেন। আমি 4th ইয়ার ফাইনাল দিয়েছি ভাইয়া, টপিক বুঝে শুধু বিগত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে পাস করা যাবে? ভাইয়া 4th ইয়ার ফাইনাল দিয়েছেন, এখনো আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। টপিক বুঝে শুধু বিগত বছর, টপিক বুঝে বলতে দেখেন, আপনি তো আমাদের ক্লাসগুলো করেছেন, আপনি ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রতিটা বিষয়ের প্রতিটা টপিকে আলাদা আলাদা করে বলে দিছি যে এই টপিকে এইটা পড়েন, এই টপিকে এটা পড়েন। আপনি একটু কষ্ট করে, ক্লাস তো বেশি না, ক্লাস তো 1 ঘন্টা, একটা ঘন্টার একটা ক্লাস দেখতে খুব বেশি সময় লাগার কথা না। আর আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণই হতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। শুধু বিগত বছরের প্রশ্ন করেও পরীক্ষায় কোয়ালিফাই করা সম্ভব, বিসিএস প্রিলিমিনারি, যদি আপনার ভিতরের তথ্যগুলো মোটামুটি একটা আইডিয়া থাকে। কিন্তু এটা রিস্ক হয়ে যায়, এবং সবগুলো প্রশ্ন পড়ে যে আপনি সব মনে রাখতে পারবেন এটাও যেমন পুরোটা সম্ভব না, আবার পরীক্ষার হলে এমনিতেই কিছু ভুল হয়ে যায়। এজন্য শুধু বিগত বছরের প্রশ্ন পড়বেন, বা আপনি যেহেতু 4th ইয়ার ফাইনাল দিয়েছেন, আপনার কথা শুনে অনেকটাই মনে হচ্ছে যে আপনি সবগুলো বিষয়গুলো এখন ওইভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনি টপিকগুলো বুঝবেন, বিগত বছর প্রশ্ন করবেন, তারপরে পরীক্ষায় যাবেন। এটা করলে আপনি 100% দিলেও, 100% ইনপুট দিলেও আউটপুটটা আপনার 100% আসবে না। যে কারণে আমার মনে হয় ক্লাসগুলোর মধ্যে আমরা ঠিক যেই অংশগুলো যেভাবে পড়তে বলছি আপনি সেভাবে এখন থেকেই শুরু করেন, কারণ হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা অনেকেই মনে করি যে আর মাত্র কয়েকদিন পর পরীক্ষা, এখন কি করব। বিসিএস প্রিলির জন্য যদি কেউ ওই রকম ভাবে ইফোর্ট দিতে রাজি থাকেন, মানে ওই রকম ভাবে একদম ডেডিকেশন লেভেলটা আপনাদের সেরকম থাকে, আমার বিশ্বাস 2 মাসেও প্রিলি কোয়ালিফাই করা সম্ভব। হ্যাঁ, 2 মাসেও প্রিলি কোয়ালিফাই করা সম্ভব। 2 মাস কিন্তু অনেক সময়। সেখানে আমাদের হাতে এমনিতেই চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য যদিও বা এক একজনের এক এক রকম সময় লাগে, কারো 6 মাস, কারো 8 মাস, কেউ 1 বছর ধরে প্রস্তুতি নেন। আমি এরকমও অনেকজনকে দেখেছি যারা লাস্টের আগে ওরকম কিছুই পড়াশোনা করে নাই, লাস্টের 20 দিন পরে প্রিলিমিনারি কোয়ালিফাই করছেন, এবং এই সংখ্যাটা একেবারে কম না। কিন্তু ওই 20 দিন যে পড়ছেন, ওই 20 দিন উনি 3-4 মাসের পড়া দিয়ে দিচ্ছেন অন্যজনের। হ্যাঁ, অন্যজন হয়তো বা 3-4 মাসে যেভাবে আস্তে আস্তে পড়ে শেষ করে দিচ্ছেন, উনি 20 দিনে তার থেকে বেশি পড়ছেন। মানে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি প্রথমবার যে প্রিলিমিনারি কোয়ালিফাই করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল না যে আমি সেই প্রিলিমিনারি কোয়ালিফাই করবো। লাস্টের কয়েকদিন আমি পাগলের মতন পড়া পড়ছি, মানে আমি দুনিয়ার সবকিছু বাচ্চা দিয়ে শুধু পড়ার লেখার মধ্যেই ছিলাম। আমিও যে খুব বেশি মার্কস পেয়ে টিকছি এরকম না, কপালে ছিল, হয়ে গেছে। তো এই লাস্টের 15-20 দিন আমি যা পড়ছি, আমার কাছে মনে হয় যে কেউ 2 মাসেও এতগুলো পড়া পড়তে পারে না এত সময়। তো আমরা আসলে এভাবে পাগলের মতন পড়বো এটা না, এটা পড়ার দরকার নেই। এরকম সবসময় সবাই হয়তো, মানে সবার পক্ষে এটা নাও হইতে পারে, সবার তো ক্যাপাসিটি একরকম নাও হইতে পারে। আবার সবাই যে ওই 2 মাস পরেই সবকিছু মনে থাকবে 20 দিন, তাও হবে না। আবার ব্রেনেরও বিষয় আছে, পারিপার্শ্বিক পরিস্থিতি আছে। তো আমরা ওই কাজটা করবো না। আমরা অ্যাটলিস্ট 4 থেকে 6 মাস অন্তত আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইম ধরি। 6 মাস মোটামুটি আমরা হাতে রাখলে আমরা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা বা বাংলাদেশে যেগুলো চাকরির পরীক্ষা হয়, অনেকটা বিসিএস স্ট্যান্ডার্ড প্রস্তুতি, আমরা এই সিএস এর মতন করে প্রস্তুতি নিতে পারি। হ্যাঁ, বিসিএস প্রস্তুতি নিলে বাকিগুলো কভার হয়ে যায়। এবং আমার কাছে মনে হয় 6 মাস প্রস্তুতি যথেষ্ট সময়, যদি আপনি সিনসিয়ার থাকেন এবং প্রতিদিন রেগুলার বেসিসে যদি আপনি পড়াশোনা করেন, একটু টেকনিক
অবলম্বন করে রেগুলার বেসিসে যদি আপনি এক নির্দিষ্ট সময় ধরে ধরে বিষয়গুলোকে ভাগ করে নিয়ে রুটিন বা পরিকল্পনা অনুযায়ী আগান, অবশ্যই ভালোভাবে শেষ করা সম্ভব। সেক্ষেত্রে আপনি এখন থেকেই শুধু বিগত বছরের প্রশ্ন না, যেভাবে বলেছি আমরা ক্লাসে, প্রত্যেকটা বিষয় টু দি পয়েন্টে আলাদা আলাদা টপিক বা সাব টপিকে ভাগ করা আছে, কি বলেছে ওইটা একটু খেয়াল করে এখন থেকে পড়া শুরু করে দেন। বা ইংরেজি সাহিত্য অনেক কঠিন লাগে, কি করবো সেক্ষেত্রে? ভাইয়া ইংরেজি সাহিত্য কঠিন লাগলেও দেখবেন ইংরেজি সাহিত্যের আমরা কিন্তু অনেকটা ক্লাস কমিয়ে দিয়েছি। আপনি ক্লাসগুলো করেছেন কিনা বা অনেক আগে দেখেছেন কিনা আমার এক্সাক্ট মনে নাই, যদি না দেখা থাকে আপনি আগে ক্লাসগুলো দেখেন, দেখবেন যে প্রথমত পড়া অনেকটাই কম। আমাদের পুরো যে কোনো একটা ইংরেজি সাহিত্যের যে বই তার অর্ধেক করে দিচ্ছি মনে হয় আমরা পড়াগুলো। একটা বইয়ের মধ্যে এত কিছু লেখা থাকে, দেখা যাবে তার 3 ভাগের 1 ভাগ আপনাকে পড়তে হচ্ছে, বাকি 2 ভাগ বাদ দিতে হচ্ছে, ওগুলো না পড়লেও চলছে। প্রথমে এই বিষয়টা একটু নিয়ে মনটাকে একটু সান্ত্বনা দেন যে আমার তো খুব বেশি পড়া নাই, আমি ইনশাল্লাহ পড়লেই পারবো। তারপরে টপিক ওয়াইজ বা সিলেক্টর বা রাইটার অনুযায়ী বা প্রশ্ন বিশ্লেষণের ধারা অনুযায়ী বেশ কিছু অংশ আছে, সেই অংশগুলো আগে একটু পড়ে ফেলতে পারেন, যে আমি বাকিগুলোতে পরে যাই, অন্তত পক্ষে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলাই আমি প্রত্যেকদিন অল্প অল্প করে পড়ি। এইভাবে আপনাকে এগুলো, বিশেষ করে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এগুলো ভুলে যাই আমরা। হ্যাঁ, এটা মনে রাখার একটা ভালো টেকনিক হইতে পারে, যখনই যে অংশটা পড়বেন দেখবেন কোনো না কোনো জায়গার সাথে ওইটার কোনো মিল অমিল আছে। একই নামে সাহিত্যকর্ম হোক বা যে কোনো রাইটারের সাথে আরেক রাইটারের কোনো না কোনো জায়গায় মিল অমিল আছে। যখনই কোনো মিল অমিল পাবেন বারবার ওইগুলো একটু আইডেন্টিফাই বা মিল অমিলগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যগুলো মনে করলেও ভুলে যেতে হয়, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়। সেক্ষেত্রে চোখে ভাসাইতে হবে পড়াগুলো, যেটা আমি একটা দিন মনে হয় আপনাদেরকে না কোনো একটা ক্লাসে বলেছিলাম। পড়াগুলো যত না বেশি আপনি মুখস্থ করবেন, ওই পড়াগুলো বইয়ের কোন জায়গায় আছে, হ্যাঁ কোন, মানে আপনি তো যে কোনো একটা বই পড়বেন, তো ওই বইয়ের কোন জায়গায় পড়াগুলো আছে এটা যদি আপনি চোখ বন্ধ করলে দেখতে পান, যে এই যে আজকে পড়লাম হুমায়ুন আহমেদ, এটা চলে দেখেন হুমায়ুন আহমেদ, আপনি দেখেন হুমায়ুন আহমেদ তো আছে হচ্ছে, আমি যে ডাইজেস্ট থেকে বললাম 41তম বিশেষ সময় পড়েছিলাম, হুমায়ুন আহমেদ আছে হচ্ছে একদম লেখকদের লাস্ট পৃষ্ঠার বাম পাশে, হ্যাঁ, এবং এই পাশে লাস্টে গিয়ে আছে সেলিম আল দীন, এবং তার নিচে আছে হচ্ছে বাংলা সাহিত্যে যা কিছু প্রথম। হ্যাঁ, দেখেন আমি কিন্তু চোখ বন্ধ করে অনেকটা বললাম, বাংলা সাহিত্যে যা কিছু প্রথম ডান পৃষ্ঠায় আছে, তার উপর আছে সেলিম আল দীন, তার এই পাশে আছে হচ্ছে হুমায়ুন আহমেদ, দেখেন ছক আকারে কিছু তথ্য দেওয়া আছে, তার এই পাশে পৃষ্ঠায় আছে আবার সেলিনা হোসেন। দেখেন আমার কিন্তু এই চিত্রগুলো মাথার মধ্যে মনে আছে। তো আপনারা যদি শুধু মুখস্থ করার ক্ষেত্রে যদি মুখস্থ করতে চান, তাহলে এই পড়াগুলো বেশি মনে থাকবে না। আপনি যদি চোখের মধ্যে ভাসাইতে পারেন, চোখ বন্ধ করলে ওটা যদি আপনার মস্তিষ্কে ভেসে ওঠে, তখন বুঝবেন যে পড়াটা আপনার স্ট্রং হচ্ছে। সুতরাং এখানে একটা বিষয় আমি, এটা মনে হয় আপনাদের শেয়ার করা হয় না, এটা আমার মনে শেয়ার করা খুবই জরুরি। আমরা বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী একটা জায়গায় আমার কাছে মনে হয় খুব ভুল করি। ভুলটা কোথায়? আমরা যে কোনো একটা পড়া একবার পড়েই রেখে দেই, সাথে সাথে একবার রিভিশন দেই না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করেন না। এটা আমি অনেকটাই ধরতে পেরেছিলাম একাডেমিক পড়ার সময়। আমি যখন একাডেমিক পড়ি, অর্থাৎ আমার তো কৃষি নিয়ে পড়া, তো আমি কৃষি নিয়ে পড়তাম, আমি নর্মালি পরীক্ষার আগের রাত্রে পড়তে বসতাম, যদি খুব বেশি চাপ না হইতো, যে বা কোনো সাবজেক্টে যদি দেখতাম যে খুবই ঝামেলা হইতে পারে বা সিলেবাসটা হিউজ পরিমাণ এক রাত্রে পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, সেই পরীক্ষাতে হয়তো বা দুপুরে পড়তে বসতাম। ম্যাক্সিমাম সময় আমার এটা অভ্যাস ছিল যে আমি পরীক্ষার আগের রাত্রে পড়তে বসবো, মোটামুটি যদি সারা রাত লাগে সারা রাতই পড়ে পরীক্ষা দিয়ে এসে একবারে ঘুমাবো, যদিও খুবই বাজে একটা জিনিস, কিন্তু আমি আসলে এগুলোর সাথে অভ্যস্ত ছিলাম। আমাকে যদি বলা হয়তো টানা 2-3 দিনও মানে মাথা চালাইতে হবে, না ঘুম টুম পেরে মোটামুটি 1 ঘন্টা বা আধা ঘন্টা ঘুমায় চালাইতে হবে, হ্যাঁ আমার মাথা কাজ করতো আর কি। হ্যাঁ, আমি বিষয়টার সাথে অভ্যস্ত ছিলাম বলেই আমার পক্ষে মানে এই বিষয়গুলো অতটা মানে নর্মাল মনে হতো। কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে হয়, আপনার সাথে যে বিষয়টা যাবে আপনি সবসময় সেটাই করার চেষ্টা করবেন। তো আমরা কথা বলতেছিলাম কি নিয়ে, দেখেন আমি মূল প্রসঙ্গ থেকে বের হয়ে আসল কথাটা ভুলে গেলাম। কথা বলতেছিলাম আমরা কি নিয়ে, পরীক্ষার আগের রাত্রে আমি পড়তাম, তা আমি পড়তাম তো কি হয়েছে, কি নিয়ে কথা বলতেছিলাম? আচ্ছা দেখেন ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা আবার দেখি কারো হয়তো বা কমেন্টে আসবে, তখন কথা বলবো। ভাইয়া এক্সাম কি মেতে হবে? এক্সাম কবে হবে ভাই এই মুহূর্তে আসলে বলাটা মুশকিল। এক্সাম কখন হবে এই মুহূর্তে বলাটা মুশকিল। সার্কুলার জানুয়ারিতে দেওয়ার কথা, আর এখানে একটা বড় বিষয় হচ্ছে সামনে নির্বাচন। হ্যাঁ, তো অনেক কিছুই হয়তো বা এটার উপর নির্ভর করবে, তবে অ্যাটলিস্ট 3-4 মাস তো লাগেই। সেই হিসেবে মার্চ এপ্রিলের পরে হয়তো বা। সাহিত্য নিয়ে ভাই, সাহিত্য নিয়ে তো কথা বলতেছিলাম, সাহিত্যের কোন পার্টটা নিয়ে, ও মনে পড়ছে, হ্যাঁ রিভিশন নিয়ে, যে একবার পরে আমরা রেখে দিই। তো এটা কি জন্য বলতেছিলাম, যে আমি যখন ওই যে রাত্রিবেলা পড়তে বসতাম, তো আমার তো সিলেবাস অনেক বেশি, আমার হাতে সময় আছে কম, তারপরেও আমার কাছে মনে হয়েছিল হ্যাঁ
আমার কাছে মনে হয়েছিল যে আমি ধরেন কোন একটা শীট পড়তাম, আমরা ওগুলো তো আর বইটাই পড়তাম না, স্যারেরা শীট দিত বা বন্ধু বান্ধবের কাছে শীট থাকতো, সেই শীটটা নিতাম। সেই শীটটা নিয়ে আমি মূল মূল পয়েন্টগুলো আমি সবসময় চেষ্টা করতাম যে পুরো লাইন একেবারে মুখস্থ করার মতন না, ওইখান থেকে বেসিক একেবারে কিছু মূল পয়েন্ট কথা, সেই দুই একটা শব্দ, ওই কথাগুলো নিয়ে নিজের মতন করে বিষয়টাকে লেখার বা সাজানোর চেষ্টা করতাম। যদি প্রামাণ্য সংজ্ঞা টঙ্গা টাইপের থাকতো যেটা সংজ্ঞা আকারে লিখে দিতে হবে, ওইটা আবার হুবহু মনে রাখার চেষ্টা করতাম। আর সবসময় একটা বিষয় মাথায় রাখতাম যে এই প্রশ্নটা যখন আমি লিখতে যাব, তো এই প্রশ্নটার মান আসলে কতটুকু। দেখা যাচ্ছে বইয়ের মধ্যে এই পৃষ্ঠাটা লেখা আছে হচ্ছে শীটের মধ্যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠারও প্রশ্নের উত্তর থাকে, শীটের মধ্যে দেখবে 3 পৃষ্ঠা, শীটের মধ্যে দেওয়া আছে 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা। এখন আমি যদি পরীক্ষার হলে একটা প্রশ্নের উত্তর ওই 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা শীটেটা লিখে দিই, তাহলে তো আমার কি 40-45 মিনিট 1 ঘন্টা লেগে যাবে, অথচ ওইটা লেখার জন্য আমার হাতে সময় আছে 15 থেকে 20 মিনিট, হ্যাঁ, বা 15 মিনিট। তো আমি তো 15 মিনিটের প্রশ্ন 40 মিনিট লিখলে চলবে না। সুতরাং শীতের এতগুলো পরে আমি কি করব, এতগুলো তো লেখার দরকার নেই। ওই প্রশ্নের আন্ডারে কোন মূল কথাটা লেখা যেতে পারে, কোন পয়েন্টগুলো লেখা যেতে পারে, মানে ভিতরের বর্ণনাগুলো স্কিপ করে হয়তো আমি মূল পয়েন্টগুলোর নাম লিখে লিখে পুরো অংশটাই কভার করলাম, কিন্তু সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো শুধু তুলে ধরলাম। তো আমি সবসময় এই জাতীয় কিছু বিষয়গুলোকে খেয়াল করতাম। তবে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা শীট ধরেন পড়লাম, এই মুহূর্তে একটা শীট পড়লাম, পড়ার পরে নর্মালি আমরা কি করি, একটা শীট পড়ার পরে এই শীট তো মোটামুটি পড়ছি, যখন এই প্রশ্নটা কোনো একটা প্রশ্ন পড়তেছি, হ্যাঁ, আমি একটা প্রশ্ন পড়লাম, এই প্রশ্ন করার পর হয়তো আমরা সাথে সাথে আরেকবার দেখি হ্যাঁ ঠিক আছে পারবো, হ্যাঁ, পরে আবার পড়ে নিবো। যখন শীটটা পড়া হয়ে গেল একবার, দেখা যাচ্ছে পরীক্ষার আগে আপনি 3 দিন সময় আছে, আপনি কি করলেন, প্রথম 2 দিন শীটগুলো একবার করে জাস্ট পড়ে থুয়ে দিলেন, আপনি লাস্টের দিন গিয়ে আবার শীটগুলোতে হাত দিলেন, মানে একবার করে রিডিং করে বা প্রশ্নগুলো একবার পড়ে আপনি লাস্টের দিন গিয়ে শীটগুলোতে হাত দেই, যেটা আমরা সবসময় করি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি এই মুহূর্তে একটা শীট পড়লেন, এই মুহূর্তে ওই শীটের মধ্যে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন পড়লেন, বিশেষ করে একটা প্রশ্ন এই মুহূর্তে পড়লেন, আপনি ওই প্রশ্নটাই না দেখে বলার চেষ্টা করেন, মানে এই মুহূর্তে যে প্রশ্নটা আপনি পড়লেন এই প্রশ্নটা আপনি এখন না দেখে একবার বলার চেষ্টা করবেন, যেখানে আটকে যাচ্ছেন সেখানে দেখে যদি 2-1বার আপনার আটকেও যায় বা 2-4-5 জায়গাতেও যে আটকে যায়, আপনি বারবার বিষয়গুলো দেখে যতক্ষণ না পর্যন্ত আপনি প্রশ্নটা অন্তত পক্ষে একবার না দেখে বলতে পারছেন, হ্যাঁ, যেহেতু এটা লিখিত পড়ার ক্ষেত্রে বলছে, যে এমসিকিউর ক্ষেত্রে বিষয়টা আলাদা হতে পারে, কিন্তু পড়াটা মুখস্থ হতে পারে বা রিভিশন টেকনিকটা কিভাবে করলে পরবর্তীতে আপনার বেশি মনে থাকবে, এটার অনেকটা টেকনিক হচ্ছে এরকম যে আপনি না দেখে বলার চেষ্টা করেন, যেগুলোতে আটকে যাচ্ছেন সেগুলো ক্লিয়ার করেন, যে পুনরায় বলার চেষ্টা করেন, এতে করে আপনার একটু সময়টা বেশি লাগবে। একটা প্রশ্ন করতে বা একটা শীটের 10টা প্রশ্ন থাকলে প্রতিটা প্রশ্ন এভাবে পড়তে গেলে আপনার সময়টা বেশি লাগবে, কিন্তু এইটা মানে অনেকটা ইনশিওর থাকেন আপনি এই শীটটাই আবার কি করবেন, পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে অন্তত পক্ষে একবার হলেও তো শীটটাতে চোখ বুলাবেন। তো আপনার কোনো বন্ধু হয়তো বা 2 দিন ধরে ওই শীটটা জাস্ট একবার চোখ দিয়ে দেখছেন এবং লাস্টের দিন তিনি ওই শীটটা, মানে ধরে নিচ্ছি 10টা অধ্যায়ের জন্য 10টা শীট আছে, আপনার বন্ধু 2 দিনে কি করছেন, একদিনে 5টা আরেকদিনে 5টা অধ্যায়ের বা 10টা অধ্যায়ের 10টা শীট পড়ছেন, কিন্তু তিনি এইভাবে একবার করে রিডিং করে অনেকটা চলে গেছেন, কিন্তু তিনি এই কাজটা করেন নাই যে সাথে সাথে প্রশ্নগুলো না দেখে বলবেন বা প্রশ্নগুলো সুন্দরভাবে সাজায় নেওয়া, কি লিখবেন, এইগুলো করেন নাই, না করে তিনি চলে গেছেন। লাস্টের দিন গিয়ে তিনি যখন 3 নাম্বার দিন, তখন গিয়ে দেখবেন যে তিনি যখন পড়া শুরু করছেন তখন ওনার কিন্তু ওই শীটগুলো রিভিশন করতে অনেকটাই সময় লেগে যাবে। আর আপনি প্রথমবারে আপনি সময়টা একটু বেশি দিয়েছিলেন বটে, প্রথমবারে আপনি একটা অধ্যায় পড়ার সময় আপনার বন্ধু হয়তো বা 2 ঘন্টায় শেষ করছে, আপনি হয়তো বা 3 ঘন্টায় শেষ করছেন, কিন্তু পরের বার যখন পড়তে যাবেন আপনার বন্ধু যদি 1 ঘন্টা সময় লাগে, আপনার সময় লাগবে মাত্র 20 মিনিট, এবং ওনার থেকে আপনার পড়াটা আরো বেশি শক্তিশালী হবে। তো আমার কাছে মনে হয় রিভিশন করার ক্ষেত্রে যে কোনো একটা বিষয়, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করি, আমরা রিডিং করে রেখে দিই, সাথে সাথে বিষয়টাকে রিভিশন করি না বা সাথে সাথে বিষয়টাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করি না, চোখ বন্ধ করে পড়ার মতন যে বিষয়টা সেটা মাথায় নিয়ে আসি না। কিন্তু এই একটা টেকনিক আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে সবার সাথে নাও মিলতে পারে আবার মতামত, কিন্তু এই একটা টেকনিক আপনাকে হিউজ পরিমাণে, হ্যাঁ, মানে অনেক গুণ আপনাকে আগায় রাখবে, আপনার পড়া মনে রাখার ক্ষেত্রে, পরীক্ষায় ভালো লেখার ক্ষেত্রে, বিষয়গুলোকে সাজানো গোছানোর ক্ষেত্রে অনেকটাই আগায় রাখবে যদি সাথে সাথে একবার রিভিশন দেন। একটা পড়া পরে সাথে সাথে একবার রিভিশন দিলে আমার কাছে মনে হয়েছে পরের বার যখন রিভিশন দিতে যাব তখন যদি আমরা সাথে সাথে রিভিশন না দেই তখন আমাদের কাছে পূর্বের মতো প্রথমবারের মতোই অনেকটা মনে হবে, কিন্তু সাথে সাথে একবার রিভিশন দিয়ে আপনি পুনরায় যখন ভবিষ্যতে আরেকবার রিভিশন করতে আসবেন তখন আপনার কাছে ওটাকে রিভিশন দেওয়ার মতনই মনে হবে, নতুন মনে হবে না। কারণ সাথে সাথে একবার রিভিশন দিলে ওই সময় দেখবেন সুবিধাটা আরেকটা কোন জায়গায়, আপনি যখন সাথে সাথে রিভিশন দিচ্ছেন, এই বিষয়টা মাত্র একবার করে আসছেন, সুতরাং আপনার রিভিশন দিতে কিন্তু সময় লাগবে না। হ্যাঁ, আমি যে বললাম যে একদিনে 2 ঘন্টা লাগছে, আপনার 3 ঘন্টা লাগবে, এতটুকু লাগবে না, কারণ আপনি তো পড়ছেনই অলরেডি, জাস্ট ওইটাকে একটু সাজাই নিতে যতটুকু সময় লাগে। কিন্তু পরের বার আপনার বন্ধু এসে সময় লাগবে আপনার বন্ধুর 1 মিনিট, আপনার লাগবে কয় মিনিট, 1 ঘন্টা, আপনার লাগবে মাত্র 20 মিনিট।
আপনি 20 মিনিটেই আপনার বন্ধুর থেকে ভালোভাবে পড়ে ফেলতে পারেন এবং দেখবেন যে আপনার পড়াটা অনেক স্থায়ী হচ্ছে। তো চাইলে কেউ এটা করতে পারেন, এটা এমসিকিউ এর ক্ষেত্রেই হোক না কেন, এমসিকিউ করাগুলো একবার রিডিং করে না নিয়ে এই মুহূর্তে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক আজকের টপিক করলেন বাংলাদেশের কৃষি সম্পদ, তো বাংলাদেশের কৃষি সম্পদ আপনার পড়া হয়ে গেল, আমরা নর্মালি একবার করে পড়ে রেখে দিই, একবার করে না পড়ে আপনি না দেখে দেখে আরেকবার এমসিকিউ গুলো পড়ার চেষ্টা করেন। এই যে আমরা দেখে দেখেই পড়ি অনেকে, যে এইটা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে এইটা, হ্যাঁ সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এখানে, সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় এখানে, বাংলাদেশ ইলিশ উৎপাদনে এততম, স্বাদু পানির ইলিশ উৎপাদনে এততম, বাংলাদেশের বন সম্পদকে এত ভাগে ভাগ করা হয়েছে। আপনি এভাবে ঢেকে ঢেকে না দেখে বলার চেষ্টা করেন, হ্যাঁ এইগুলো যদি করতে পারেন সাথে সাথে দেখবেন এইটা অনেকটা আপনাদের উপকারে আসতে পারে। আচ্ছা, চোখে ভাসাইতে হবে পড়া, এইটা বলছিলেন যে বিষয় নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, একবার পড়াচ্ছেন বাংলাদেশের 3rd চ্যাপ্টারে উপজাতি জনসংখ্যা জনসংখ্যা এগুলো বেশি ইম্পর্টেন্ট, আর বাকি টপিকগুলো থেকে তেমন আসে না, ওইগুলো থেকে কি প্রিভিয়াস কোশ্চেন? হ্যাঁ জি ভাইয়া, যেগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেসব বেশি ইম্পর্টেন্ট না সেগুলোর ক্ষেত্রে এত ডিটেলস করার দরকার নেই, শুধু বিগত বছরের প্রশ্নটা একটু পড়ে ফেলতে পারেন। হ্যাঁ ওইগুলো থেকে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে টপিকগুলো থেকে শুধু ওইগুলো পড়ে ফেললেই চলবে। আচ্ছা, এখন একটু বলেন, যেহেতু আজকে আমরা একটু গল্প করলাম আর কি, আমাদের মনে হয় আধা ঘন্টাতেই ক্লাস শেষ হয়ে গেছিল না, 30-35 মিনিটে আমরা প্রায় 20-25 মিনিট থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিচ্ছি, বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করছি। এখন শেষ মুহূর্তে এসে বলেন আপনাদের আজকে আর কোনো প্রশ্ন আছে কিনা, আজকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা জানান, যদি প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু আজকে আমরা অনেকটাই সময় পাচ্ছি কথা বলার। আর যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে বলেন যে ঠিক আছে ভাইয়া আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ সকালে ক্লাসের সময় জানাই দিই, সকালে ক্লাসের সময়, সকালে ক্লাসের সময় ভাই কোনটা, যেটা হচ্ছে লাইভ ক্লাস নেই, এটা মূলত 11টাই হবে, 11টাই লাইভ ক্লাসটা হবে। যদি যদি আগে ঘোষণা দেই কখনো সেক্ষেত্রে আগে হইতে পারে, তবে নর্মালি 11টাই হবে। আগামীকাল ক্লাসটা হবে কিনা আমি এক্সাক্ট শিওর মানে বলা মুশকিল, কারণ আফিফ আবারও অসুস্থ হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভাইয়া বারবার পড়লে কি চোখে ভাসবে? ইনশাল্লাহ ভাইয়া বারবার পড়লে চোখে ভাসবে। হ্যাঁ বারবার একটা আউটলুকটা বড় করার চেষ্টা করবেন, শুধু ওইটুকু যেটুকু অংশ পড়তেছেন সেটা না, একটু মানে আপনি মানে পুরো পৃষ্ঠাটা কিরকম, কোন জায়গায় কি পড়তেছেন এভাবে একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ পুরো মানে পুরো অংশটা, শুধু আপনি ধরে নিচ্ছে এইভাবে চোখ বন্ধ করে শুধু দেখছেন যে এখানে কাজী নজরুল ইসলাম বা এখানে যে এটা 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 মানে আপনার ফোকাসটা এইটুকুর মধ্যে আছে, এটাও একটা বিষয় হতে পারে। না করে আপনি একটু আউটলুকটা বড় করেন, যে পুরো এই পৃষ্ঠার মধ্যে এটা আছে, এই পৃষ্ঠার মধ্যে এটা আছে, মোটামুটি এরকম এখানে এখানে এটা ছিল, এই যে এখানে এই তথ্যটা পড়ছি। আর যে কোনো বিষয় পড়ার সময় তো বলছি যে বইয়ের মধ্যে তো সব তথ্য পড়তে হচ্ছে না, সব টপিকের সবই ইম্পর্টেন্ট না, একটা বইয়ের মধ্যে বা বিভিন্ন রাইটার পড়তে গেলেও ওই রাইটারেরও সব ইম্পর্টেন্ট না, তো ওই রাইটারের কোন কোন তথ্যটা কোন জায়গায় ছিল এটাও কিন্তু চোখের মধ্যে ভাসে। যেমন আমি একটু বলছিলাম জসিমউদ্দিনের মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, তারপরে ওনার কিছু কিছু লেখা আছে ফাঁকে ফাঁকে যেগুলো ছিল আমার মনে আছে, এই বইটা থেকে আমি পড়ছিলাম, ওইগুলো আমি বাদ দিয়েছিলাম। আর এই যে গানের কথাগুলো ছিল নিচে, তারপরে নাটকের কথাগুলো ছিল একটু মাঝখানের দিকে, কাব্যগ্রন্থ বা কবিতার কথাগুলো ছিল একেবারে উপরের দিকে, একেবারে শুরুর দিকে ওনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে ছিল, এই দেখেন আমার কিছুটা মনে আছে। তো এইভাবেই যখন আপনি বারবার দেখতে থাকবেন বা আউটলুকটা একটু বড় করবেন, পুরো অংশটাকে একটু দৃষ্টিকোণের মানে একটু দৃষ্টির মধ্যে নিয়ে আসবেন, যে এই পারে কি আছে এই পারে কি আছে, কোন জায়গা থেকে কিভাবে পড়ছিলাম, এগুলো কিন্তু কাজে আসতে পারে। ভাই ইন্টারন্যাশনালের আপনার হ্যান্ড নোট থাকলে গ্রুপে দিয়েন। ভাই আমার কোনো হ্যান্ড নোট নাই ভাই, আমি একটা দুইটা নোট করার চেষ্টা করছিলাম, তবে ওইটা আসলে ইন্টারন্যাশনালের কোনো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পড়ে না। যদিও বা একটা নোট আছে ভালো, জাতিসংঘের একটা নোট আছে, ওইটা তুলনামূলক গুরুত্বপূর্ণ। জাতিসংঘের নোটটা তুলনামূলক অনেকটা গুরুত্বপূর্ণ। একটা মহাদেশ নিয়ে নোট আছে, ওইটাতে খুব বেশি একটা লাগে না, কারণ এখানে কোন মহাদেশের কয়টা দেশ শুধু এই তথ্যটুকুতে আছে। যে দু একটা আছে আমি সেই দু একটা শেয়ার করে দেবো।
এই দেখেন লুঙ্গি ছিঁড়ে গেছে। আচ্ছা, আজকের মতো মনে হয় আমরা শেষ করতে পারি। হ্যাঁ, আজকের মতো তাহলে আমরা শেষ করি। ইনশাল্লাহ আগামী শনিবার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।